নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আরো একটা ঘটনাবহুল দিন। এবার আশঙ্কা তৃণমূল কংগ্রেসের যে বিধানসভায় যেভাবে বিদ্রোহের আঁচ, তাদের পরিষদীয় দলের যে বিদ্রোহের আঁচ, তারই কি রিপিট টেলিকাস্ট হতে চলেছে সংসদীয় দলেও। কাকলি ঘোষ দস্তিদার, যিনি এর আগেই বেসুরো হয়েছেন, তাকে নিয়ে ক্রমশ প্রশ্নদানা বাঁধছে। তার ইঙ্গিতপূর্ণ পোস্টের পর জল্পনা আরও বেড়েছে। সুখেন্দু শেখর রায়, তিনিও বেসুরো, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তাহলে কি সংসদীয় দলেও বড়সড় ভাঙনের আশঙ্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার যে মর্যাদা, যে দায়িত্ব, সেটা ধরে রাখতে পারবেন? এরই মধ্যে আমরা সকালে দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিদ্রোহী বিধায়কদের কয়েকজন, আখরুজ্জামান, প্রসূন ব্যানার্জি সহ, তারা পৌঁছে গেলেন সন্দীপন সাহার বাড়িতে, যেখানে গতকাল আমরা দেখেছিলাম যে ব্যাপক বিক্ষোভ, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সেখানে আজকে পৌঁছে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং ঋতব্রতদের দাবি যে তাদের যে এই 60 সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা বাড়বে বই, কমবে না। যদিও আমরা গতকাল দেখেছি গুলশান মল্লিক, সঙ্গীতা বসুনিয়া সহ একাধিক বিদ্রোহী বিধায়ক, তারা কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মার্গদর্শকের দায়িত্ব প্রসঙ্গে একটু আলাদা কথা বলেছেন। এরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আজ। মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। গত পরশুই কুণাল ঘোষ জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চেয়েছেন ফিরহাদ হাকিম। তিনি চেয়েছেন যে মেয়র পদে ইস্তফা দিতে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুমতি দিয়েওছেন, এবং আজ মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। অর্থাৎ নবান্নের পর এবার ছোট লালবাড়িতেও তৃণমূল কংগ্রেসের বড়সড় বিপর্যয়। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন চার্লস নন্দী, সিপিআইএম এর পক্ষ থেকে মানব লাহা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, এবং কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায়। এবং আমরা যখন বাংলা বলছি শুরু করছি, তার কিছুক্ষণ আগেই কালীঘাটে আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসে বক্তব্য রেখেছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক স্ট্রাকচার, তার খোল নলচে বদলে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে সেদিন বিদ্রোহী বিধায়করা তারা মুখ খোলার পরই তড়িঘড়ি সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জাতীয় পর্যায়ে, অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসেবে ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন, তাদের জয়েন্ট ন্যাশনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আরো এক ঝাঁক পরিবর্তন আনা হয়েছে। আমরা শুনে নেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন। ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে চেয়ারপারসন। এটার সম্বন্ধে কোনো দ্বিধা নেই তৃণমূল কংগ্রেসের বলার। কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না সেটা অন্য ব্যাপার, পরের ব্যাপার। দুজন সাহায্য করার জন্য বললাম, ডেরেক ওব্রায়েন আর দোলা, যেহেতু ওর শরীরটা খুবই খারাপ, তাই জন্য এখন ওদের দুজনকে সাহায্য করার জন্য রয়েছে। এটা আমাদের পার্টির স্ট্যান্ড। তাতে কার পছন্দ হলো কার অপছন্দ হলো সে তাদের মতো ডিসাইড করবে। এর সঙ্গে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা যোগ করে দিই যে যেটা দেখা যাচ্ছে যে নতুন রাজ্য সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সুব্রত বক্সী তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে, অর্থাৎ ন্যাশনাল ওয়ার্কিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্বভার পালন করে যাবেন। সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকার, তাদের ওয়েস্ট বেঙ্গল প্রদেশ তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্টেট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আলী, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব ব্যানার্জিকে। এক্সিকিউটিভ মেম্বার্স জ্যোতিপ্রিয় মল্লিক, রানা চ্যাটার্জি, বিদেশ বোস, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চ্যাটার্জি, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেব। তৃণমূল কংগ্রেস যুবর প্রেসিডেন্ট থাকছেন সায়নী ঘোষিত। তৃণমূল কংগ্রেস যুবর জেনারেল সেক্রেটারি হচ্ছেন মধুরিমা ঠাকুর। মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন মালা রায়। তৃণমূল কংগ্রেস টিএমসিপি অর্থাৎ ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারী। আইএনটিটিইউসি প্রেসিডেন্ট মলয় ঘটক। এর পাশাপাশি মদন মিত্র, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হকার্স এন্ড জিওআই প্রেসিডেন্ট। ফার্মার্স কৃষক সংগঠনের দায়িত্ব বেচারাম মান্নাকে। ক্ষেত মজদুর সংগঠনের দায়িত্ব পূর্ণেন্দু বসুকে। তপশিলি জাতীয় উপজাতি সংগঠনের দায়িত্ব বীরবাহা হাঁসদাকে।
দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি, এবং ট্রেজারার কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, কারণ যেভাবে দলের রাশ বাইরে চলে যাওয়ার আশঙ্কা, অন্যদের হাতে চলে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একদম দলের যে সাংগঠনিক কাঠামো তার খোলনলচে বদলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক নেতা নেত্রী তারা তোপ যাচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারিয়েট সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকছেন, কিন্তু তার সঙ্গে সহকারী হিসেবে জুড়ে দেওয়া হলো ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, এটার মধ্যে তো মানে কল্যাণবাবু তো উনি তো ঘোষণাই করে দিয়েছেন যা আজকে ডিসকাশন হয়েছে। তো নিশ্চয়ই একটা আমাদের 4 তারিখের পর যেভাবে অনেক জায়গাতেই সাংগঠনিকভাবে বিপর্যয় নেমে এসছে, তার মধ্যে অনেক কিছু ভীতি প্রদর্শন, সন্ত্রাস এবং অনেক কারুর ব্যক্তিগত বাধ্যবাধকতা হতে পারে। এছাড়া বিজেপির প্ররোচনায় অনেকে পা দিয়েছেন, আমরা একটা ঘটনাবলী দেখেছি। তো তার জন্য দল এটা ঠিক করেছেন, নেত্রী ঠিক করেছেন, এবং নেত্রীর যা নির্দেশ থাকবে তাই সকলে পালন করবেন। এবং উপর দিকে 2-1 নেতার ভুল ভ্রান্তি বা এই পদস্খলন হতেই পারে, কিন্তু কর্মীরা বাংলার যে বিধায়ক, আরে ও ঠিক আছে, 80 জন বিধায়কের মধ্যে 60 জন বিধায়ক। আমরা বিভিন্ন রাজ্যতে তো দেখেছি যে সংস্কৃতিটা, যে 2000 কিলোমিটার 4000 কিলোমিটার দূরে রিসর্টে রেখে সরকার গড়া, সরকার ভাঙা, এই সংস্কৃতিটা তো মানে বাংলার ক্ষেত্রে এই হলো বিরোধী। রাখতেই হচ্ছে না, তারা তো নিজেদের নেতৃত্বের দিকে তোপ দিকে তারা রীতিমতো দৌড়ে চলে যাচ্ছে, মানে বিজেপিকে করতে হচ্ছে না, পেছনে করতে হচ্ছে না। সেটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না বলে বলছো, পেছন পেছন কি ঘটনা ঘটেছে সেটা আমরা ধাপে ধাপে হয়তো জানতে পেরে যাবো আগামী দিনগুলোতে। আমি বলছি যে দলটা ক্ষমতায় এসছে তারাই রিসোর্ট পলিটিক্সে পোক্ত হয়েছে, তারাই ঘটনা বিভিন্ন রাজ্যতে ঘটেছে। এইটা ব্যতিক্রমী। এখানে পশ্চিমবাংলাতে বিরোধীরও নিয়ন্ত্রণ তারা নিতে হবে। 200-র বেশি আসন পেয়ে জয়ী হয়ে তারা কোথায় সরকারে মনোনিবেশ করবে, সরকার চালাবে কি করে, তাদের প্রতিশ্রুতি পালনের দিকে মনোনিবেশ করবে, তারা বিরোধী কণ্ঠস্বর নিয়ন্ত্রণের দিকে। আমি এই প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো, আমি সেই প্রতিবেদনে যাব। তার আগে এক সেকেন্ড, তার আগে এই মুহূর্তের যে ডেভেলপ, যেটা দিয়ে আমি শুরু করলাম, যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোতে আমূল রদবদল, সেটা নিয়ে আমি প্রত্যেকের সংক্ষেপে একটু প্রতিক্রিয়া নিয়ে নেব। চার্লস দা। না দেখুন, আমার যেটা মনে হয় তৃণমূলের সমস্যা হচ্ছে এরা নিজেদের ভুল থেকে শেখে। আমাদের সঙ্গে ওদের তফাৎ এটাই। আমার মনে আছে 21 সালে যখন আমরা হেরেছিলাম, তারপরে তো আপনারা জানেন যে আমাদের উপরে ম্যাসিভ অ্যাটাক নেমে এসেছিলো। আমাদের 77 জন কর্মীকে আমরা হারিয়েছিলাম, তাদের খুন করেছিল তৃণমূলের। আমার মনে আছে 21 তারিখের রেজাল্টের পরের দিন রাত 10টায় কিন্তু আমাদের ভার্চুয়াল মিটিং হয়েছিল, সাংগঠনিক মিটিং হয়েছিল। আমরা আমাদের ভুল থেকে চেষ্টা করেছিলাম শেখার, পোস্টমর্টেম করেছিলাম একদিন পরে। আর তৃণমূলের এরা এখনও ওই বিজেপিকেই দোষ দিয়ে যাচ্ছে, রিসর্ট পলিটিক্স এটসেট্রা। এখানে যেটা বাংলার যে পলিটিক্স চলছে, এখান থেকে কতগুলো টেকঅ্যাওয়েজ আছে। টেকঅ্যাওয়েজগুলো কী কী সেটা মনে হয় তৃণমূলের বন্ধুদের জানা উচিত। প্রথম কথা, তৃণমূলের যেই ভাঙন, যে গৃহদাহ, আমি ভাঙন প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো চার্লস, আমি তার আগে সেই প্রতিবেদনও দেখাবো। আমি জাস্ট এই মুহূর্তের এই যে রিভ্যাম্প করা হলো পুরোটা, এটা নিয়ে একটুখানি প্রতিক্রিয়া নেব। এটা রিভ্যাম্পের তো কিছু নেই, এটা তো পুরোটাই সার্কাস চলছে। কেউ বলছে মমতাকে মানি না, কেউ বলছে অভিষেককে মানি না। দলটা অলরেডি শেষ। এটা তো বেসিক্যালি একটা ক্লাব, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মানব, আমাকে বলতে বললে, আচ্ছা কাকে নিয়ে বলবো, ভালো তৃণমূল না খারাপ তৃণমূল, নতুন তৃণমূল না পুরনো তৃণমূল? মানে আমার এটা জানতে ইচ্ছা হচ্ছে, মানে কার পক্ষে বলবো আমি তো বুঝে উঠতে পারছি না। মানে তৃণমূলের তৃণমূল মানে কোনটা বলবো? আবার শুধু ভালো তৃণমূল খারাপ তৃণমূল কেন, তার সঙ্গে আবার আসছে প্রাক্তন সিপিআইএম ও। না দেখুন প্রাক্তন সিপিআইএম বা বহিষ্কৃত সিপিআইএম। ও আচ্ছা, তার মানে আপনারা মুখ্যমন্ত্রীকে এরপর থেকে বলবেন শুভেন্দু অধিকারী, প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। মানে একসময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাহ, আপনার যুক্তি বেশ ভালো লাগলো আমার। সেটা হলো যে প্রাক্তন সিপিএম বলতেই পারেন, এটা তো বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে কখনো কখনো এক দলের আপদ অন্য দলের সম্পদ হয়ে দাঁড়ায়। তো একসময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে আমাদের দলের আপদ হয়ে গেছিল, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের সম্পদ হয়েছে। আর আজকে এই তৃণমূলকে বাঁচিয়ে রাখতে যখন তারা দেখতে পারলো যে মাত্র একটা নির্বাচনে এই তৃণমূল দলটা শেষ হয়ে যাবে, 2012 সালে গৌতম দেব ভবিষ্যৎবাণী করে দিয়েছিল এবং তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলছে, কোথাও বিন্দু মাত্র তার ব্যতিক্রম ঘটছে না। এখন যখন দেখতে পারলো যে শুধুমাত্র ওই ফলতা নির্বাচনে বামপন্থীরা 20% ভোট পেয়ে গেল, এটা তো বিজেপির জন্য চিন্তা।
এক সময় 2016 সালের পরে এরা বলছে 2021 আমি সালের আরো পর বিস্তারিত থেকে আসবো মানুষ আসবো, আমি বলে নিব প্রিয়াদি, আমি 10টা আমি প্রত্যেকই যেটা বলেছি যে এই প্রসঙ্গে ডিটেইলে আসার আগে আমি আমার প্রতিবেদন দেখাবো। আমি লাস্ট প্রতিবেদনে আমি একটা just বলবো এই structural- যে এই তৃণমূলীদের বাঁচিয়ে রাখতে যাতে সিপিএম এর উত্থান যেন না হয় বাংলায়। আসবো পার্থদা, সংক্ষেপে আমার প্রথম রিয়াকশন আমি নেব এই রিভ্যাম্প নিয়ে, পরে আমি ভাঙনের প্রশ্নে আপনি যে শব্দবন্ধটা ব্যবহার করলেন সেটা হচ্ছে রদ বদল। আসলে বদলের থেকে কতখানি রদের দিকে যাচ্ছে সেটাই হচ্ছে এখানের প্রশ্ন। দেখুন সেই মানে যেটা হলো এবং যেটা এর আগে হয়ে গেছে, তারপর যেটা হলো, যে প্রসেসটা অলরেডি শুরু হয়েছে সেই প্রসেসটা আমার মনে হয় না এটা বন্ধ হবে। কেননা সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষটাকে ভিত্তি করে যে দলটা, যে মানুষটার উপর সব মানে এটা তো ঘটনা যে সারা পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বেশি বিশ্বাস ছিল, সেই যে সততার প্রতীক বলে সেই আমরা যাকে চিনতাম, সেই মানুষটা সেই জায়গাটা আজকে নড়ে গেল। আমি আসবো, আমি এখানে এইটা হচ্ছে সবচেয়ে বড় একবার চোখ রাখবো প্রতিবেদনে। ঋতব্রতর হ্যামলিনে কতজন বিদ্রোহী তৃণমূল শেষ পর্যন্ত সম্মোহিত থেকে যাবেন তা নিয়ে সংশয় থাকছেই। নেত্রীর নাম দেখিয়ে বিধায়কদের সই করানোর পর মমতাকে শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে দেখতে চাইছেন না অনেকেই। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। সব মিলিয়ে তৃণমূলে বিদ্রোহীদের সংখ্যাটা এখন 60। রক্তক্ষরণ কি অব্যাহত থাকবে, নাকি বাঁধের ফুটো মেরামত করতে পারবেন মমতা? এই পরিস্থিতিতে বিদ্রোহের আগুন নাকি সাংসদদের একাংশে, যার খানিকটা আঁচ দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারের এক্স হ্যান্ডেলে। একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা 4 বারের একজন সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন এবং 4 দশক ধরে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাববেন? এটা আসলে নীতি এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মানুষের রায়। পোস্টে নেত্রীর নাম থাকলেও বয়ানে বিদ্রোহের কড়া গন্ধ। লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরানো হয় কাকলিকে। তারপর থেকেই তাঁর একের পর এক মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তুলছে। ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকেও নাম না করে কাকলিকে নিশানা করেন মমতা। গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য। আমি বলি, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির, কখনো স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে শিরোনামে। বেসুরো গানে ঋতব্রত সন্দীপনদের পেছনে ফেলে দেন কাকলি। उनका कोई तरीका ही नहीं था, वो बहुत बुरा बोलता था, तीखा बोलता था। ऐसे काम नहीं होता है। वर्कर्स ये जो हमारे हैं, ये नौकर चाकर नहीं है, इनको हम तनख्वाह नहीं देते हैं, प्यार से काम करते हैं। ममता दी के लिए प्यार है, पार्टी के लिए प्यार है। वो लोग के साथ बुरा बर्ताव करता था और करते करते इतना वो लोग को बढ़ गया कि हम लोग के साथ भी बुरा बर्ताव किया, सबके साथ। কিভাবে এই বিদ্রোহ সামাল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঘরে বাইরের এই প্রবল বিরুদ্ধ ঝোড়ো হাওয়ায় জ্বালিয়ে রাখবেন কিভাবে তৃণমূলের চিরাগ? ক্ষমতাহীন তৃণমূলের বিদ্রোহী সাংসদ থেকে বিধায়ক মোটামুটি সবার নিশানায় আইপ্যাক ও অভিষেকে না, মমতায় হ্যাঁ। এই নীতিতে বিধানসভার পরিষদীয় দল ভেঙেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 58 জন বিধায়ক। কামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সই যে বিদ্রোহীদের টার্গেট, তা মঙ্গলবারই বুঝিয়ে দিয়েছিলেন ঋতব্রত। কামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সের অফিসের অনেক ছেলে মেয়ের তাদের চাকরি চলে গেছে এবং তাদেরও আবার ব্যাকডেটে রেজিগনেশন দিতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাকডেটে সই করাটা এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। শুক্রবার এই ঘটনার বিরোধিতা করে সন্দীপন সাহার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা উদ্বেগজনক। একজন নির্বাচিত বিধায়ক, তার বাড়ির সামনে যে ঘটনা কালকে, এই ঘটনায় যারা ছিলেন এবং সিসিটিভির ফুটেজ রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। তবে শুধু কড়া নিন্দায় থেমে থাকেননি বিরোধী দলনেতা। দলের ফাটল আরও চওড়া করার ইঙ্গিত দেন। এরই মধ্যে শুক্রবার কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের। মেয়াদ পুরনোর আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, ভাঙতে ভাঙতে কোথায় থামবে তৃণমূল? কলকাতা টিভি। খুব সংক্ষেপে সবার কাছে আসবো এই প্রসঙ্গে। আমি প্রথমে কৃষাণুর কাছে যাব। কৃষাণু, ঋতব্রত ইঙ্গিত দিচ্ছে যে আরো সংখ্যা কমবে তো নাই, রাদার বাড়বে।
জানি না কোনোদিন ঋতব্রতকে দেখে তৃণমূলে একটা কেউ ভোট দিয়েছে কিনা আমি জানি না। কিন্তু 60 জন সই তো করেছে, 58 জন সই তো করেছে। ঠিক আছে, অনেকেও আবার ভুলও বুঝেছেন, বসে আমাকে অন্য কিছু বলে সই করানো হচ্ছিল, সেটা আগামী দিন দেখা যাবে। 41% ভোটের একটা ভোটও ঋতব্রতকে দেখে দেয়নি, সেটা আমার নেত্রীকে দেখে, পার্টির সিম্বলকে দেখে হয়েছে। এখন তারপরে যেভাবে আবার এলাকায় যাবেন, মানুষের তৃণমূল কর্মীদের সম্মুখীন হয়ে তাদেরকে বোঝাবেন, যাই হোক, সেটা তার মাথা ব্যথা। আমি বলে রাখি যে এই যে এত চিঠি চাপাটির কথা হচ্ছে, আমাদের যতগুলো চিঠি দেওয়া হয়েছিল সেটা তো তোমাদের হাতে আছে, তোমরা দেখিয়েওছো। শাসক দল সেটা নিয়ে অনেক কিছু উপহাস, অনেক কিছু করেছে। তাহলে এই ঋতব্রতরা যেসব চিঠি টিঠি দিল সেইগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছে? স্পিকার বাবু যখন প্রশ্ন করা হয়েছিল সন্দীপন শাহর বাড়িতে প্রেস কনফারেন্সে, সেই সময় ঋতব্রত বলেন যে ওটা যদি স্পিকারের কাছে জমা পড়েছে তার একটা কনফিডেন্সিয়ালিটি আছে, যদি সেটা দেখানো আমাদের চিঠিটার কোনো কনফিডেন্সিয়ালিটি নেই, সেটা দিয়ে দেওয়া যায়। মানে তার 4 দিন আগের চিঠিটার কনফিডেন্সিয়ালিটি নেই, সেটা দিয়ে দেওয়া যায়। আমি আবার সংসদে শুনে না, ওটা কিছু আরে বাবা সংসদীয় দল ধরে রাখতে পারবে। শুনে না, আমার কথা হচ্ছে দুটো চিঠি, একটাকে কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করে সেটাকে পাবলিক করে দেওয়া যায়, অপর দুটো কোথায়? স্পিকার বাবু যে চিঠিটা দিয়েছেন সেটা কোথায়, যেটাকে ওনাদের ঘরটা খুলে দেওয়া হলো? বিষয়টা হচ্ছে চার্লস দা এখানে অনেকগুলো কথা বললো না, 2021 সাল, এই সাল, এই যারা আজকে যাদের দিকে অভিযোগগুলো করছেন, 21 সালেও আমরা জানতাম সেই দিন যে তৃণমূলের জয়ের কাণ্ডারি যারা ছিলেন এখন তাদেরকেই ভিলেন বানানো হচ্ছে। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্রেতে সরকারে আছেন, সবাই কেন্দ্রীয় সিকিউরিটিতে আছেন, 21 সালের পরও সেটা বলবৎ ছিল, তার জন্য আপনারা করতে পেরেছেন। আগামী দিন যখন কেন্দ্র রাজ্য দুটোতেই থাকবে না, তখন আমরা মূল্যায়ন করব যে তৃণমূল আর বিজেপি কে কোথায় দাঁড়িয়ে আছে, কতজন আছেননি। আর দ্বিতীয় কথা, আমার এটা অবাক লাগলো, যারা কেন্দ্র নির্ভর, কেন্দ্র সিকিউরিটি নির্ভর যে রাজনীতিটা পশ্চিমবাংলাতে দীর্ঘদিন ধরে যাদের দেখছি, বিশেষ করে 19-এর পর থেকে, তো কাকলি দেবী তো উনি তো যে সিকিউরিটিটা পেলেন, এখন তো রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা পুলিশ নন, তো এখন কি রাজ্য সরকার বা শুভেন্দুবাবুর পুলিশের ওনার আস্থা নেই যে এখনো কেন্দ্রীয় সিকিউরিটি নিতে হচ্ছে? এটা একটা অদ্ভুত কনফিউশন। আমি চার্লসদার কাছে আসবো, যে ঠিক কি চার্লসদা, যে রিসর্ট পলিটিক্সের প্রয়োজন হয়নি। প্রথমত আপনারা 207 নিয়ে এসেছিলেন, সেটা 208 হয়েছে ফলতার পুনর্নির্বাচনের পর। দ্বিতীয়ত হচ্ছে যে এদের অনেকেই নানাবিধ কারণ দেখি, অর্থাৎ 4 তারিখ বিকেল হতে না হতে বা রাত পার হতে না হতে অনেকে বেসুর হতে শুরু করেছে। তো বিজেপিকে অন্তত অ্যাপারেন্টলি আলাদা করে উদ্যোগ নিতে হয়নি, কিন্তু বিজেপি কি উদ্যোগ এক সেকেন্ড নেওয়ার প্রয়োজনও হওয়ার কথা না ইন টার্মস অফ নাম্বারস, এবং হতে অ্যাপারেন্টলি দেখাও যায়নি। কিন্তু যে পয়েন্টটা, যে সত্যি ঋতব্রত এতটাই ইনফ্লুয়েন্সিয়াল লিডার, আমি ঋতব্রতকে কোথাও ছোট না করে বলছি, এতটাই ইনফ্লুয়েন্সিয়াল পরাক্রমশালী লিডার হয়ে গেলেন যে সমর মুখার্জি, আখরুজ্জামান, জাভেদ খান, কানাইয়ালাল আগরওয়ালের মতো সিনিয়ররা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানবেন না বলে বিদ্রোহ করছেন, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিচ্ছেন না। বিষয়টা তা নয়, নিতে প্রস্তুত না না, বিষয়টা এটা কি সত্যি না না, নেপথ্যের কোনো খেলা ছাড়া সম্ভব? বিষয়টা একেবারেই আলাদা। বিষয়টা যেটা ঋতব্রত বারে বারে বলছিল, যেটা একটু আগে তোমার প্রশ্নও ছিল যে সংসদীয় দলটা কি অবস্থা হবে, আসলে সমস্যাটা অন্য জায়গায়, গোড়ায় আসা যাক। এগুলো সব হচ্ছে সিমটমস। লেটস টক অ্যাবাউট দ্য ডিজিজটা কি, সেটা হচ্ছে যে তৃণমূলের যারা এই বিদ্রোহী যারা আছেন তারা বলছেন যে প্রভুভৃত্যের সম্পর্ক ছিল, ভাইপো ছিল প্রভু আর বাকি সব ভৃত্য। সেটা 4 তারিখ দুপুর অবধি মনে হয়নি। প্রভুভৃত্যের সম্পর্কটার এগেইনস্টে ওরা বিপ্লব করছে। 4 তারিখ দুপুর পর্যন্ত প্রভুভৃত্য ছিল না। তার উত্তর তো একমাত্র ঋতব্রত দিতে পারবো, আমি দিতে পারবো না। আমি তো ঋতব্রত দলটা করি না। হাউ ক্যান আই সে দ্যাট? এবং দলের অন্তরে কিন্তু ঋতব্রত অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই বেশি পরিচিত ছিলেন, কামাক স্ট্রিট ঘনিষ্ঠ হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ওদের কে এটা তো পুরোটা একটা আনলিমিটেড এন্টারটেইনমেন্ট তৃণমূল নাকি কোথাও। এই যে এক সেকেন্ড আমি জাস্ট দু একটা কথা বলি চার্লস দা, যে এই যে জাভেদ খান সম্পর্কে মুখ্যমন্ত্রী তিনি বললেন যে ওর কতগুলো সম্পত্তি ওর এবং ওর ছেলের। অন্যদিকে আমরা দেখলাম রথিন ঘোষ, আরেক সিনিয়র লিডার, রথিন ঘোষ ওই মিটিংটাতে গেলে, অত বিধানসভায় গেলেন সেদিন, তার আগে সকালবেলা হচ্ছে ইডি অফিস হয়ে যেতে হলো। এগুলোও কোথাও নেপথ্যে একটা কারণ। না দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কোন ঘোরে আছেন। প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে যে তৃণমূল ইজ আ পাস্ট নাও। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে এনেছেন। পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে সোনার বাংলা গড়ে উঠুক। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই যে তৃণমূলের যে এন্টারটেনমেন্ট, এই তৃণমূলের কি রদবদল বলছিলেন আপনারা, তারপরে বলছিলেন যে সংসদীয় দল থাকবে কি থাকবে না, নট ইন্টারেস্টেড। তৃণমূল ইজ ডিলিটেড ফ্রম দ্য মাইন্ডস অফ বেঙ্গল। মানবের কাছে আসুন, মানব
মানব, এই যে এতটা লিডারশিপ ক্ষমতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যদিও আপনারা ডেফিনেটলি এখন মানতে রাজি নন, যে এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী থাকবেন না, দর্শক থাকবেন, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্থির করছেন এবং তিনি বলছেন যে প্রায় অ্যাপয়েন্ট করবেন আর কি মার্গদর্শকের পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে লড়াইয়ের যে জার্নিটা, সেটাকে এমনকি তার যে চূড়ান্ত ক্রিটিক তিনিও সেটাকে অস্বীকার করেন না। তারপর ডেফিনেটলি পরবর্তীকালে 15 বছরের ক্ষমতায় থাকাকালীন তার প্রশাসক হিসেবে ব্যর্থতা ইত্যাদি, সেগুলো পরের প্রসঙ্গ। আপনারা জানতেন যে ঋতব্রতর এরকম একটা লিডারশিপ ক্ষমতা? আচ্ছা মৌপিয়াদি, তুমি কি করে জানলে আমি তোমার সঙ্গে একমত হব না? আমি তোমার সঙ্গে একমত, আমি কিষাণুদার সঙ্গেও একমত। সেটা হলো যে আমি প্রথমে যেটা বলছিলাম তখন তুমি আমায় আটকে দিলে যে ফলতা নির্বাচনে বামপন্থীরা পুরো গোটা নির্বাচনে যা ভোট পেল, ফলতা নির্বাচনে তৃণমূলটা শেষ হয়ে যাওয়ার পরে মাত্র একটা নির্বাচনে 20% ভোট দাঁড়িয়ে গেল। এবার বিষয়টা হলো এই তৃণমূলটা তো একটা প্রাইভেট কোম্পানি ছিল, এটা তো গোটা রাজ্যের মানুষ জানতো এবং মানুষ জানে এই তৃণমূলটা থাকবে না। তো বিজেপির কাছে এখন কাঁটা হয়ে যাচ্ছে সিপিএম, তাহলে এই বিজেপি এই কাঁটাটাকে, সিপিএম এর কাঁটাটাকে আটকাবে কিভাবে? তৈরি হয়ে গেল একটা নতুন তৃণমূল, নতুন দল বলে একটা ছড়িয়ে দেওয়া হলো। এবার 2 নম্বর হলো, এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কত বড় নেতা যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ইনফ্লুয়েন্স করতে পারছে না, উনি নাকি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে যারা একসময় 294টা আসলে জিততো তাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইনফ্লুয়েন্স করে নিয়ে চলে গেল। এটা তো আশ্চর্যের বিষয়। তাহলে তো বলতে হবে যে যারা তৃণমূলটা এই মুহূর্তে করছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে তারা প্রশ্ন তুলে দিচ্ছেন। আর 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন বোঝা মুশকিল যে ওই যে প্রথমেই বললাম এক দলের আপদ, পরবর্তী ক্ষেত্রে অন্য দলের সম্পদ, তারপরে আবার নতুন করে রাজ্যের নতুন সম্পদ। এখন যদি বিজেপি যদি ওনাকে বালিশ ঠালিশ গিফট করে থাকেন, তার জন্য যদি সিপিএমকে আটকানোর ব্যবস্থা করেন, আমার বলতে কোথাও দ্বিধা নেই যে নিশ্চয়ই উনি বলেছেন যত যার নামে যত অভিযোগ আছে, আর এটা তো নারী ঘটিত ব্যাপার। আমি তো বলবো শুভেন্দু অধিকারীকে, আমি চার্লস দাকে অনুরোধ করবো যে শুভেন্দু বাবুর কাছে পাঠাবেন যে ওরকম একটা বড় অভিযোগ হঠাৎ করে ঢাকা ঢাকা পড়ে গেলে এটা ভালো লাগে নাকি? এই নতুন করে এই অভিযোগটাকে দেখতে হবে। একটা মহিলা সেই রাজ্যে বিচার পাবে না, শুভেন্দু বাবু এই সোনার বাংলা ঠাংলা করবেন, এই সমস্ত অভিযোগগুলো খুলে একবার দেখবেন। তারপর ওই কথা বলছেন সেটা তো ঘটনা ঘটেছিল তৃণমূলের আমলে। আচ্ছা যেই আমলেই ঘটুক, আপনারা তো সব তৃণমূলের আমলে তারপরে তো এই ঋতব্রতকেই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি একটা কথা বলুন, আপনারা এখন যে আন্দোলনগুলো করছেন, আমি সংক্ষেপেই বলছি না, প্রশ্নটার উত্তরটা দিচ্ছি। আপনারা এখন যে আন্দোলনগুলো করছেন, যে অভিযোগগুলো আনছেন, যে লড়াইগুলো করছেন, সেগুলো তো সেই তৃণমূলের আমলেই ঘটা। এটাও তৃণমূলের আমলে। আমরা এটা ব্রেকে যেতে হবে। পার্থদা, মুখ্যমন্ত্রীও তখন তৃণমূল। এক সেকেন্ড পার্থদা, সেটাই আমি তো এক সেকেন্ড মানব, এক সেকেন্ড। না, ব্যাপারটা হচ্ছে যে মানুষ তো পরিবর্তনের জন্য ভোট দিয়েছে, তো আমরা কি পরিবর্তন পেলাম? একটা পরিবর্তন হলো, একটা পরিবর্তন পেলেন, এতদিন পর উলটপুরান মেখলিগঞ্জ পুরসভা হাতবদল হয়ে গেল। সামান্য, তার চেয়ে অনেক বড় পরিবর্তন হচ্ছে আমরা এই প্রথম একজন দেখলাম রাজ্যের প্রধান শাসক যিনি টাকায় মানে কাগজে মুড়ে টাকা নিয়েছিলেন, এটা আমরা দেখেছিলাম। দ্বিতীয় দেখলাম একজন লিডার অফ অপোজিশন, অর্থাৎ আমাদের ওয়েস্টমিনিস্টার মানে কি বলে ব্রিটিশ সংসদীয় ধাঁচে যেটা বলা হয় যে একদম ছায়া মুখ্যমন্ত্রী, তিনি এমন একজন ব্যক্তিত্ব, তার চারিত্রিক যে সমস্ত গুণাবলী আমরা পড়েছি। আমি ভাবুন তো, যে মানুষটার বিরুদ্ধে অভিযোগ উঠলো যে পশ্চিমবাংলে তৎকালীন অর্থমন্ত্রীকে তিনি আক্রমণ করেছেন, এক রাত্রির মধ্যে 3,500 ওদের পার্টি অফিস ধ্বংস করা হলো, আবার সেই লোকটাই গিয়ে আবার তৃণমূলে চলে গেল। তো এই তো হচ্ছে মানুষের চরিত্র। তো পরিবর্তন যেটা, আমাদের এটাই বক্তব্য যে এই যে বিরোধী দল যেটা বানানো হলো, অর্থাৎ চিতবি মেরি পটবি মেরি, এই রাজনীতি চলছে সারা ভারতবর্ষের অনেক জায়গাতেই, এই রাজনীতি চালাবার চেষ্টা হচ্ছে, পশ্চিমবাংলাতেও চেষ্টা হচ্ছে। এটাই আমাদের বক্তব্য। আমি আসবে একটা ছোট্ট ব্রেক, সেখানে বাম কংগ্রেসের নতুন করে উঠে আসার প্রয়োজন। পর এই প্রসঙ্গে আরো আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরিলাম বিরতির পর। এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে যে গোটা ঘটনা প্রবাহ, এটাকে চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছেন তারা। কি বলেছেন শুনুন। जो अपोजिशन लीडर बनाया है स्पीकर ने, वो इलीगल है, उसका एगेंस्ट में हम लोग कोर्ट में मानने में जा रहे हैं। कोर्ट में मानने में हम लोग फाइल करेंगे उसका पिटीशन का हाई कोर्ट में होगा। पहले हाई कोर्ट में ही होता है, हाई कोर्ट में होंगे, उसका बाद हम लोग देखेंगे। কৃষ্ণ, আমরা তো দেখেছি স্পিকার বলছেন যে প্রথমে যে নির্বাচন হয়েছিল সেটা অবৈধ। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এইটা, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে
বাছা সেটা দেখো, অবৈধ। প্রথম কথা হচ্ছে এর আগে সুপ্রিম কোর্টের মানে ভার্ডিক্ট আছে যে বিরোধী দল নেতা বা দলীয় ব্যাপারটা দল ঠিক করে, লেজিসলেটিভ পার্টি নয়। এটা পরিষ্কার। আজকে একজনের টুইটও আমি রিটুইট করেছি যে সেখানে পরিষ্কার আছে যে সুপ্রিম কোর্টের এই ব্যাপারে কিন্তু এই যে অবস্থান সই যারা পরিষ্কার। উপস্থিত ছিলেন আমি না, তো শুনে নাও না, তাদের ব্যাগজেটে ওটা সই আলাদা, করা বা সই দুটো জাল এক করার যে অভিযোগ, যাদের যে দুজন নেতার কথা হচ্ছে, বিশেষ করে ঋতব্রত আর সন্দীপন, এই দুজনকে দল বহিষ্কার করেছে, এক্সপেলড। তো বহিষ্কৃত নেতার কোনো পার্টির বিষয়ে কোনো লোকাল স্ট্যান্ডাই নেই, তার সাথে যারা হবনবিং করবে সেটাও ইনডিসিপ্লিনের পর্যায়ে পড়ে। এখানে আমরা সকলেই রাজনৈতিক দলের প্রতিনিধি, আমাদের দলীয় একটা সংবিধান সকল দলেরই আছে। তারা যে বহিষ্কৃত, এটার অফিশিয়াল ইন্টিমেশন সেটা কি ছিল? হ্যাঁ, স্পিকারের কাছে ছিল, এটা চিঠি দেওয়া হয়েছিল স্পিকারকে। পার্টি নিজের যে পাবলিক ডোমেইনে যেখানে যেখানে আছে পার্টি অবস্থান ক্লিয়ার করেছে, প্রেসকে মিডিয়া করে তৎক্ষণাৎ জানানো হয়েছে। এটা স্পিকার তার অবস্থান ক্লিয়ার করে অনেক আগেকার ঘটনা। তাহলে এবার দলীয় অবস্থান তো স্পিকারের অধীনস্থ নয়। স্পিকার তো বলতে পারেন না যে তার এক্সপেলড হওয়াটা বৈধ না অবৈধ, সেটা তো দলীয় অবস্থান। সেটা দলের মূল্যায়ন, সেটা দলের মূল্যায়ন। দলের কাছে যদি সেরকম তথ্য থাকে যে কেউ দল বিরোধী কাজ করছে, তার তথ্য প্রমাণ, তাতে সাসপেনশনের প্রয়োজন পড়ে না, ডাইরেক্ট এক্সপেলও হয়, সব দলে হয়। তো সুতরাং এটা কোনো মানে স্পিকার বা এটা কোনো লেজিসলেটিভ কন্ট্রোলের বাইরে নয়, এটা একদম দলীয় ব্যাপার। এবং সুপ্রিম কোর্টও বলেছে এইসব ক্ষেত্রে দলই হচ্ছে সর্বোপরি। আসবো দেখুন, প্রথম কথা হচ্ছে যে কৃষ্ণবাবু যেটা বললেন, আমার তো শুনে হাসি পেল। এতদিন পরে শুনলাম যে তৃণমূলের নাকি সংবিধান আছে। দেখাক সংবিধান, কোনো সংবিধান তৃণমূলের নেই। উনি টোটাল মিথ্যে কথা বলছেন। এক, দুই হচ্ছে, হ্যাঁ, দুই হচ্ছে আমি ডিস্টার্ব করিনি। দুই হচ্ছে যে আমরা মূল বিষয় থেকে বারে বারে সরে যাচ্ছি একজনকে বাঁচানোর জন্য। বাঁচিয়ে লাভ নেই। এই যে সিগনেচার জাল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন, ও অ্যারেস্ট হবে। সেখান থেকে বাঁচার জন্য এখন কিছু টিভি চ্যানেল এবং কিছু সাংবাদিক এবং কিছু তৃণমূলের মুখপাত্র তার চেষ্টা করে যাচ্ছেন। মনে রাখবেন যে ভাইপোর অ্যারেস্ট হওয়ার সময়ের অপেক্ষা। ভাইপো যে কাজটি করেছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, তার শাস্তি তাকে পেতেই হবে। না, এটা আপনারা উপনীত হলে কিনা, তদন্তটা কে করলো? এখনো তো আপনাদের সিআইডি তদন্ত করে কোনো চার্জশিট দিয়ে কোনো প্রুফ করেছে তো আমি জানি না। মানে আপনার কি তদন্তকে প্রভাবিত করছে? মানে রাজ্য বিজেপি তদন্তকে প্রভাবিত করে ঠিক করে দিচ্ছে? তদন্তকে প্রভাবিত আপনি কি করে বললেন? তদন্তকে আপনার সরকারের প্রশাসন সিআইডি এখনো যেটাতে উপনীত হয়নি, আপনি কি করে বলেন? এটা তো আপনি আগে বলুন। কিন্তু কৃষাণু প্রথা মেনে সেকেন্ড যে চিঠিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন 1 জুন, যেখানে প্রথার কথা বলা হচ্ছে, পয়েন্ট হচ্ছে প্রথা মেনে যদি চিঠি দেওয়াও হয়, প্রশ্নটা হচ্ছে সই জাল তো একটা ক্রিমিনাল অফেন্স, বা ব্যাকডেটে সই করার ক্রিমিনাল অফেন্স। এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবে? সই জাল হয়েছে কি হয়নি, এবং এই অভিযোগটা তো তোমাদের বিধায়করা করেছে। হ্যাঁ, করেছে, সেটা প্রমাণও করতে হবে তো। এটা তো অভিযোগ, আবার বলছি, তার জন্য তো রাজ্য পুলিশ, যেটা বিজেপির সরকারের অধীনস্থ, তারাই তো তদন্ত করছে, সিআইডি করছে। এবং হাইকোর্ট তারা উপনীত হচ্ছে না। আরে বাবা, আমি বলছি হাইকোর্ট তো আজকে রক্ষা কবচ দিল না, দিল কি দিল না সেটা ইম্মেটেরিয়াল এই ক্ষেত্রে। আমি বলছি তোমার প্রশ্নের উত্তরে, একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য এত চেষ্টা, এই যে কথা, এই কথাটা তো অনেক ক্ষেত্রে প্রযোজ্য। তা আমরা 2002 থেকে শুরু করে 2014 অবধি অনেককে ক্রিমিনাল বলে দেওয়া যায়, কিন্তু একজন রাজনৈতিক কর্মী অপর রাজনৈতিক কর্মীকে এরকম বিলো দ্য বেল্ট কখনো বলে। আমি আবার বলছি, ক্রিমিনালকে বাঁচানোর জন্য যে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, সেটা বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে। অভিষেকের অ্যারেস্ট হওয়ার সময়ের অপেক্ষা করুন, তার জেলে যাওয়াটা বাকি আছে। আরে বাবা, 15 লক্ষ কোটি টাকা স্ক্যাম হয়েছে ভারতবর্ষতে, তার ক্রিমিনাল গুলো কারা? এক সেকেন্ড আসবো। মানব কিছু বলতে চাই এই সম্পর্কে। মানব, দেখুন, দলই নেই তার আবার সংবিধান আছে না, এই বিতর্কটাই সবচাইতে অপ্রাসঙ্গিক আমার কাছে। 2 নম্বর হচ্ছে, যদি তৃণমূলকে এখন প্রশ্ন করা হয় যে ওরা তো 80টা এমএলএ জিতেছে, কালকে সকালবেলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভা ডাকে, এই 80 জন এমএলএ যাবে? জানি তো, যাবে না। তাহলে এই বিতর্কটাই তো সবচেয়ে বড় ভুল, যে তৃণমূলটা আসলে নেই। 20 মিটিং যেটা ডাকা হয়েছিল
নম্বর বিষয়, আমি প্রমাণ করে দিচ্ছি। সেখানে আমি বিধায়ক বলে নিই, 20 জনও পৌঁছননি। এইবার বিষয় আমি তো প্রমাণ করে দিলাম। পার্টি আর পার্টি এক নয়। আমরা পার্টি গোটা রাজ্যে একজন এমএলএ নিয়ে এই রাজ্যে এই সরকারটা বুলডোজার চালাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করছি। 80 জন এমএলএ নিয়ে তারা জিতে এসছে, এই রাজ্যে তারা রাস্তায় নামতে পারছে না, মিছিল করতে পারছে না। আমি বলবো তৃণমূল ঘরে বসুন, অপেক্ষা করুন। দাদা, সেটা তারা তো নিজেদের সেটা তো প্রতীক নিয়ে moral লড়াই করছে। dilemma, CPM এ। প্রত্যেকই লড়াই। CPM এ গোটা ভোট দিয়েছে, তৃণমূলের 80 জন এমএলএ আপনারা বলছি। বলুন, এই হকার উচ্ছেদ নিয়ে রাস্তায় নেবে কোথায় আন্দোলন করেছি? আমরা একজন এমএলএ নিয়েও আমরা গোটা রাজ্যে এই হকার ভাইদের জন্য লড়ছি। এমনকি এই রাজ্যে বিজেপি সরকার তো আসার পর দুর্গাপুর আর বেহালা শুশুনায় 2 জন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষিতা হলো। কেউ একজন প্রতিবাদে নেবে না, একমাত্র বামপন্থীরা ছাড়া। তাদের সামনে নেবে আসবো। তৃণমূলের ভাঙনের অভিঘাত, কোথায় বিচার? তৃণমূলের ভাঙনের অভিঘাত এবার পৌঁছে গেল ছোট লালবাড়িতেও। দেখুন, নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন ঠনঠনিয়াতে আর জল জমবে না, আমি হয় এখানে থাকবো না, কিন্তু আমার হৃদয়ের শ্রদ্ধা নেতাজির প্রতি থাকবে এবং সেটাই হবে। নীলবাড়ির 14 তলা অতীত, এবার অতীত ছোট লালবাড়ি। 2 দশকেরও বেশি সময় পর কলকাতা পুরসভা তৃণমূল জমানার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা, মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা, ওই সময়ে যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। গত 48 ঘন্টা ধরে চর্চায় ফিরহাদ হাকিম। ইস্তফা কি দেবেন ববি? পরিস্থিতির দিকে নজর ছিল বিজেপির। আপনি 58 আছেন না 28 আছেন, আপনি বলুন আপনাকে ফোর্স করা হয়েছে কিনা। 2 দিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না, পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। তার মাঝে অন্যজন সল্টলেকের মেয়র, তিনি পদত্যাগ করে বেরিয়ে চলে গেলেন মাইলেজ নিয়ে। এই সব নাটক। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনারা ডিম খাওয়ার ইচ্ছে নেই। যে কোনো দিন যে কোনো জায়গায় লোকে ডিমের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট, পালিয়ে যাওয়ার পথ। বাংলায় পালাবদলের পরেই পদত্যাগ করেন কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী, বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে পুলিশ এখন সুশান্তের খোঁজে। মানুষের পাশে থাকার কথা বলে তিনি এখন বেপাত্তা। গ্রেফতার হয়েছেন সুশান্তের গাড়ির চালক। শুধু কলকাতা পুরসভা নয়, গত কয়েকদিন ধরে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পদত্যাগ করেছেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তীও। অন্যদিকে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ 6 জন কাউন্সিলর যোগ দিয়েছেন কংগ্রেসে। সব মিলিয়ে দিকে দিকে রক্তক্ষরণের অসুখ। একই সঙ্গে চলছে গ্রেফতারি। বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। টলিপাড়ার একসময়ের হর্তাকর্তা বিধাতা স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর মুখ খুলেছেন অনেকেই। যেখানে যে ধরনের কি বলবো অন্যায্য কাজ হয়েছে সেগুলোর বন্ধ হওয়া এবং তার বিহিত হওয়া, এটা তো মানে জরুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে পুলিশ গ্রেপ্তার করেছে সেখানে আমি ঠিক মানে কি কি কারণে করেছে, একটা অস্ত্র, একটা থ্রেট, আর একটা যেন কি শ্লীলতাহানি, ঠিক। তো তদন্ত হোক, এবং যদি পুলিশ যখন মনে করছে তদন্ত হলে যা বেরোবে সেটা দিকে তাকিয়েছি কি হবে। ছবির জন্য কোটি কোটি টাকা নিয়েছিলেন, এই অভিযোগে এফআইআর দায়ের অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধেও। আরেক দাপুটে নেতা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাও ফেরা। এই পরিস্থিতিতে সংগঠন ঢেলে সাজাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। কলকাতা টিভি। কৃষাণু, মেয়র পদে ইস্তফা দিলেন, কলকাতা কর্পোরেশনের মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফা দিয়েছেন। মেখলিগঞ্জ পুরসভা হাতবদল হয়ে গেল। এরকম অবস্থা কেন? 1 মাস, আজকে
যদি আমরা দেখি 1 মাস 1 দিন 32 দিনের এটা তো- মাথায় এই পরিস্থিতি, একের পর এক প্রাক্তন বিধায়ক নেতা অ্যারেস্ট হচ্ছেন। স্বরূপ বিশ্বাস তিনি অ্যারেস্ট হয়েছেন। আমি আবার বলছি যে যারা জনপ্রতিনিধি বা যারা প্রশাসনিক জায়গাতে আছে তারা কি, তাদের কি বাধ্যবাধকতা আছে? আমি অন্তত একজন রাজনৈতিক কর্মীর অ্যাঙ্গেল থেকে বলতে পারি যে পশ্চিমবাংলার যে কাঠামো প্রশাসনিক এবং রাজনৈতিক, তাতে কোনো মিউনিসিপ্যালিটি, কোনো জেলা পরিষদ, কোনো কর্পোরেশন রাজ্য সরকারের সক্রিয় মদত এবং সহযোগিতা ছাড়া সে অপারেট করতে পারে না। তার প্রতিনিয়ত রাজ্য সরকারের সহযোগিতা লাগে। তো যদি তারা মনে করে থাকেন যে তাদের কাছে সেটা অ্যাভেলেবেল নয় এবং আগামী দিন বর্ষাকাল আসছে, বর্ষাকালে বিভিন্ন জায়গার যে অসুবিধা হয়, নতুন করে যে আমরা দেখেছি একটা তৎপরতা থাকে এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোর তরফ থেকে, সেরকমভাবে যদি ব্যাকআপ না থাকে, রাজ্য প্রশাসনের সাথে যদি কোঅর্ডিনেশনের অভাব থাকে, তাহলে তাদের পক্ষে সেই প্রশাসন চালানো সম্ভব নয়। এখন এটা আমি আজ কর্মীর অ্যাঙ্গেল থেকে দেখছি, বাকি তাদের কি বাধ্যবাধকতা আছে সেটা তো তারাই বলতে পারবে যারা পদত্যাগ করেছে। আমি যেটা আগের বিষয়টা বলছিলাম যে এই যে শিবসেনা ভাঙার সময় যে সুপ্রিম কোর্টে যে কেস হয়েছিল, সেখানে যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্র গভর্নর প্রিন্সিপাল সেক্রেটারি ভার্সেস সুভাষ দেশাই। সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট অবজার্ভ করছে দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড নট দ্য লেজিসলেটিভ পার্টি অ্যাপয়েন্টস দ্য হুইপ অ্যান্ড দ্য লিডার অফ দ্য পার্টি ইন দ্য হাউস। তো পরিষ্কার এই ব্যাপারে তো অবস্থান সুপ্রিম কোর্টই পরিষ্কার করেছে। আগামী দিন কল্যাণদা বলেছেন উনি যাবেন হাইকোর্টে, তো দেখা যাক হাইকোর্ট কি বলে। পার্থদা কিছু বলতে চাইছেন, আমি তারপর চয়েস তার কাছে আসবো। আইন যেটা বলছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দেওয়াটা বেআইনি নয়। বেআইনি কোনটা হয়েছে? বেআইনি হচ্ছে একটা ফ্রডুলেন্ট অ্যাক্ট হয়েছে, যেটা কিনা একটা ক্রিমিনাল অফেন্স, সিগনেচার ফরজারি, এবং এর প্রাথমিক তথ্য প্রমাণ রয়েছে, প্রাথমিক তথ্য প্রাইমা ফেসি এভিডেন্স রয়েছে তার। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে সইগুলো দেওয়া হয়েছে 58 জন বা 60 জন, সেখানে কিন্তু এখনো এই অভিযোগটা ওঠেনি। ফলে এইরকমভাবে এটাকে ডিস্টিংগুইশ করা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে আলোচনা কিছুক্ষণ আগে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের কোনো সংবিধান আছে কিনা। হ্যাঁ আছে, আমি জানি, এই জন্যই বলছি, কেন আমাদের সংবিধানেই শুধু নামের আগে একটা তৃণমূল যোগ করে সেই সংবিধানটা নিয়ে নেওয়া হয়েছে। এবং এমনই হয়েছে যে বাকি সব ছেড়ে দিলাম। আচ্ছা বলুন তো, ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস পশ্চিমবাংলা বাইরে একজন মেম্বার আছে, সেটা পর্যন্ত আমাদের দলের নাম থেকে ভাঙিয়ে নিয়ে INTTUC নাম নেওয়া হলো। ফলে সংবিধান তাদের একটা আছে, তবে সেটা সংঘেদের বিধান আলটিমেটলি সেটা আমরা দেখতে পাচ্ছি। আর তৃণমূল কংগ্রেসের যেটা যে প্রক্রিয়াটা, দেখুন আমরা 1977 সালে হেরেছি, এমার্জেন্সির পরে আমরা হেরেছি, কোনো মানুষ কিন্তু আমাদের দিকে একটা ঢিল ছোঁড়েনি। বামেরা 2011-তে হেরেছে, কেউ তাদের দিকে একটা ডিম ছোঁড়েনি। প্রধানমন্ত্রী অ্যারেস্ট হয়েছিল, কে অ্যারেস্ট হতে পারে সেটা সরকারি, আর সেটা প্রশাসনিক ব্যাপার। সাধারণ মানুষ একটাও ডিম ছোঁড়েনি। আরে সেটা তো বামেদের সাধারণ মানুষ একটাও ডিম ছোঁড়েনি, কিন্তু তোমাদের যে ডিম ছুঁড়বে সেটা কিন্তু আমরা আগে থেকে মানুষ জানতো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে একের পর এক গ্রেফতারি, একের পর এক সামন, এই যে একটা ইন্টিমিডেশনের একটা অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, 1, 2 হচ্ছে সত্যি তো যে একটা রাজ্যে সরকার বদল হয়েছে। আপনারাই বলেন ফেডারেল স্ট্রাকচারের কথা। তৃণমূল আমলে যে সময় অশোক ভট্টাচার্য শিলিগুড়ির মেয়র, তখন তিনি অভিযোগ করতেন যে যেহেতু বিরোধীদের দখলে শিলিগুড়ি পুরসভা, তাই তাদের সাথে কোঅপারেট করা হয় না। এখানে এসে তো আপনারা একটা ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন, কেন কৃষ্ণা চক্রবর্তী বা ফিরহাদ হাকিম তাদের ইস্তফা দিতে হচ্ছে? এবং ফিরহাদ হাকিমের যখন বেরিয়ে যাচ্ছেন, আমরা দেখলাম তপন দাশগুপ্ত কাঁদতে কাঁদতে বলছেন যে একটা ফাইল তার কাছে পাঠানো হতো না, তাকে নামকা ওয়াস্তে রাখা হয়েছিল। আমি প্রথমে এখানে 2-3টি ইস্যুর উত্তর দিতে হবে। এক হচ্ছে ফিরহাদ হাকিম একটু আগে বলছিলেন নেতাজি সুভাষচন্দ্রের কথা। নেতাজি সুভাষচন্দ্রের কথা আর যাই হোক ফিরহাদ হাকিমের মুখে শোভা পায় না। নেতাজি সুভাষচন্দ্রের যে কমিউনালিজম নিয়ে ওনার যে স্ট্যান্ড, আর ফিরহাদ হাকিমের দাওয়াতি ইসলাম, এটা শুনলে মানুষ হাসবে। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে ফিরহাদ হাকিম কেন রিজাইন করলেন। কারণ ভদ্রলোক ফিরহাদ হাকিম অত্যাচারিত একজন মানুষ ছিলেন। যেভাবে ভাইপোর ওপর অত্যাচার করেছে, আপনাদের মনে আছে যেভাবে ওকে অপমান করা হয়েছিল 2016 সালে যখন ফিরহাদ হাকিমরা যখন ওথ নিয়েছিলেন, এই ভাইপো বলেছিলেন যে যেখানে ফিরহাদ হাকিমরা আছে যে মন্ত্রিসভায়, সেই মন্ত্রিসভার ওথে আমি যাই না, এই ভাইপো বলেছিল।
কারণ উনি নাকি সততার প্রতীক। তারপর তো দেখা গেল যে সততার প্রতীক বলে নিজেকে বলছে সে কয়লা চুরি থেকে গরু চুরি থেকে সবেতে ইনভলভ। এমন আজকে দেখা যাচ্ছে সে সিগনেচার অফ দি ফোর্জারি করছে। নেক্সট হচ্ছে যে যদি গণতন্ত্রের কথা যদি বলেন, তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণতন্ত্র করে দেখিয়ে দিয়েছেন যে যেখানে একটা সময় যখন মমতা ব্যানার্জি কোনো প্রশাসনিক বৈঠক করতেন আমাদের ইনভাইট অবধি করা হতো না, সেই এলাকার এমএলএ এমপিদের ইনভাইট করা হতো না। এবারে কিন্তু যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করা হয়েছে সেই এলাকার এমপি এমএলএদের ইনভাইট করা হয়েছে, তারা গিয়েছেন, তারা অন ক্যামেরা। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন নবান্নে যখন প্রশাসনিক বৈঠক সেখানেও ছিল, তখন ফিরহাদ হাকিমকে মেয়র সাহেব বলে সম্বোধন করেছেন। তো এটা তো নজিরবিহীন। আমরা এটা করে দেখিয়েছি যে আমরা মনে করি যে গণতন্ত্রে যেটা আমরা মনে করি যে অপোজিশন বিলংস টু দ্য অ্যাসেম্বলি বিলংস টু দ্য অপোজিশন। সেক্ষেত্রে কেন কৃষ্ণ চক্রবর্তী ফিরহাদ হাকিমদের রিজাইন? ফিরহাদ হাকিম কৃষ্ণ চক্রবর্তী একবারও বলেন বিজেপির কথা, তাদের ব্যক্তিগত কথা বলেছেন উনি তো একবারও বলেননি যে বিজেপির জন্য কাজ করতে পারছেন না কাজ করতে, বিকজ অফ দেয়ার বিধায়ক, দেয়ার কাউন্সিলর, তাদের নিজেদের কাউন্সিলর তাদের এগেইনস্টে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা তো কোনো জায়গায় বিক্ষোভ দেখাইনি। আমি বাম আমলেও তো আমরা দেখেছি যে সময় শোভন চ্যাটার্জি যখন সুব্রত মুখার্জি যখন মেয়র ছিলেন, শোভন চ্যাটার্জি বামেদের ওই রকম একটা যখন প্রভাব প্রতিপত্তি ক্ষমতার তুঙ্গে বামেরা সেই সময় দাঁড়িয়ে, যে ইনফ্যাক্ট জল শোভন হিসেবে শোভন চ্যাটার্জির যে সময় পরিচিতি প্রাপ্তি সেই সময়টাও বাম আমল। সেই সময় তো আমরা দেখেছি কলকাতা কর্পোরেশন ফাংশন করেছে, সাকসেসফুলি ফাংশন করেছে মানব। তাহলে এই পরিস্থিতি কেন? দেখো, প্রথমত আমি ওই ফিরহাদ হাকিমের একটা কথা বলি, ওই নেতাজি নিয়ে মন্তব্য আর তারপরে চার্লসদার কথা যে কমিউনালিজমের কথা বললো, স্বাভাবিকভাবে নেতাজির আরএসএস নিয়ে দৃষ্টিভঙ্গি 2 নম্বর বিষয় হলো গিয়ে একটা সময় আমাদের রাজ্যের মানুষ এই কর্পোরেশনে নেতাজি চিত্তরঞ্জন দাসদের মতন মেয়র দেখেছে, তারাও জেলে গেছিল দেশ স্বাধীন করতে, আর এই সময় তৃণমূলেরও মেয়র দেখেছে, 2জন মেয়র জেলে গেছে চুরির দায়। পার্থক্যটা এই জায়গাটাতে। এইবার 2 নম্বর বিষয় হলো এই যে গ্রেপ্তার। আমার চার্লসদার কাছে এটা জানতে খুব ইচ্ছা করে, এই যে শ্রমিক ভট্টাচার্যবাবু কিছুদিন আগে বললেন যে ভালো তৃণমূলীদের জন্য দরজা খোলা থাকবে। তো আপনাদের এই পরীক্ষা এক্সামিনেশনটা কবে শুরু হচ্ছে? মানে কোনো ডেট কি আপনারা ফাইনাল করেছেন? মানে যদি হয় মানে কবে তো তৃণমূল আবার লাইন লাগাবে? ক্লারিফাই করেছেন আমি বলে নি না, তারপর আপনি নিশ্চয়ই বলবেন, আমার কোনো অসুবিধা নেই। মানে ওয়াশিং আপনাদের এক্সামের ডেটটা কবে দিয়েছেন যে তৃণমূল পরীক্ষা দেবে ভালো তৃণমূল, তারপর ওয়াশিং মেশিনে ছোপানো হবে, ক্লারিফাই করা হয়েছে কি বলতে চাই। তারপর হচ্ছে গণতন্ত্রের কথা যদি বলা হয়, গণতন্ত্র ছিল বলে 29 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে রোড বন্ধ রাখতে পেরেছিল এই তৃণমূল কংগ্রেস। গণতন্ত্র ছিল বলে পুলিশের পোশাক পরিয়ে হাওয়াই চটি পরিয়ে মাওবাদীদেরকে এই আজকের মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রামে আন্দোলন হয়েছে, গুলি চলেছে। আজকে গণতন্ত্র ছিল বলে এই যে সজল ঘোষবাবু যিনি কথা বলছেন, যখন আমরা 34 বছর সরকারে এক সেকেন্ড যখন নন্দীগ্রাম হয়েছিল তখন পুলিশ কার অধীনে ছিল? একদম পুলিশ ছিল। পুলিশ তখন কার অধীনে ছিল? হাওয়াই চপ্পল কে বাম সরকারে ছিল। তাহলে কিন্তু এটা তো প্রমাণিত, এটা প্রমাণিত বা কোলাপুরি তুমি মানো আর না মানো, পুলিশ বুট পরে হাওয়াই চপ্পল জানিয়ে দিয়েছে যে নন্দীগ্রাম আন্দোলনে পুলিশ গুলি চালায়নি, সেখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এবং মাওবাদীরা যৌথভাবে একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করবার জন্য সেদিন এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শিশির অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে গুলি চালানো হয়েছিল, তারও তদন্ত চলছে। এই নিয়ে তো অস্বীকার করবার জায়গা নেই। এই যে সজলবাবু ছাত্র পরিষদের নেতা ছিল কংগ্রেসের, সে তো বামামূলের ছাত্র পরিষদের নেতা ছিল, আজকে এমএলএ হয়েছে। গণতন্ত্র ছিল বলে তো সেই সময়ে বামামূল থাকবার পরেও কলেজের মধ্যে উনি ইউনিয়ন চালাতে পেরেছেন। বাস্তব পরিস্থিতি যে দখলের রাজনীতি তৃণমূলের থেকেই বিজেপিতে এসছে, কারণ তৃণমূলেরই 50% আজকে বিজেপির ঘরে বসে আছে আর এরাই সরকার পরিচালনা করছে। বঙ্কিম ঘোষ কোথাকার? আমি একটা কথা, এদের কি শুধুমাত্র ঋতব্রত নিয়ে আলোচনা করলে তো হবে না? শঙ্কর ঘোষ, বঙ্কিম বাবু, এনাদেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইতিহাস আছে, মন্ত্রী সবার ইতিহাস আছে। তো সুতরাং সিপিএম হলিয়ারদান দাও নতুন করে 7% থেকে আবার 2.5% বিজেপিকে ট্রান্সফার করেছে। দেখুন আমি 4.5% এসে ফলতা করে যাচ্ছে। আপনারা হবে না। আমি তোমাদের আজকে বসে বলে যাচ্ছি
কিষাণুদাকে আজকে বসে চ্যালেঞ্জ করে গেলাম যে আগামী আরো দুখানা নির্বাচন হবে না, উপনির্বাচন, একটা শুভেন্দু অধিকারী সিট, একটা হুমায়ুন কবিরের। আমি বলে দিলাম সেখানে বামপন্থীরা দ্বিতীয় পজিশনেই আবার থাকবে এবং 20% ভোট, এবং তৃণমূল সেখানে চতুর্থ নম্বরে যাবে। লিখে নিন আজকে পরে। আচ্ছা, আমি একটা কথা বলবো। অনেকক্ষণ ধরে আপনারা সিপিএম তৃণমূল সব করে যাচ্ছেন। সিপিএম তৃণমূল নিয়ে দ্য ইকোনমিস্ট, যেটা ইন্টারন্যাশনাল একটি ম্যাগাজিন, আমরা 40 বছর ধরে পড়ছি, ইকোনমিস্টের লেটেস্ট ইস্যুতে তারা সিপিএম এবং মমতা ব্যানার্জি নিয়ে একটি কমেন্ট করেছে। আমি 40 বছর ধরে এই ম্যাগাজিনটি পড়ছি, আমি কখনো ইকোনমিস্টকে কোনো পলিটিক্যাল পার্টি বা তার নেত্রী নিয়ে এভাবে কমেন্ট করতে দেখিনি। কত হার্শ দেখুন। বলছে, নো ওয়ান শুড মোর্ন দ্য এক্সিট অফ মমতা ব্যানার্জি অ্যান্ড কমিউনিস্ট রিজেক্টেড বাই দ্য ভোটার্স অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াজ 4th মোস্ট পপুলার স্টেট। For 15 years, তারপরে মমতা ব্যানার্জি নিয়ে বলছে, for 15 years she presided over failures and scams. Though the economy booms nationally, but for the 100 million people in her state, but her state always stagnates. তো এর পরে আপনারা কি বলছেন জানি না, এতক্ষণ ধরে আপনারা মমতা ব্যানার্জি ওয়াশিংটন পোস্টে মোদিজির মূল্যায়ন টাইমসের আপনাকে হিস্ট্রি দিলেন। চার্লস দা যদি বলেন টাইমসের গল্প, হ্যাঁ, এটা লন্ডন থেকে, ইউকে থেকে। ওয়াশিংটন পোস্টটা বলুন না, যাতে আমরা অন্য সংবাদ মাধ্যমে বলুন না। এক সেকেন্ড, আমার পার্থদার কাছে প্রশ্ন। পার্থদা, এর মধ্যেও কি একদিকে যেমন মানবরা আশার আলো দেখছেন ফলতা নিয়ে, অন্যদিকে মেখলিগঞ্জ নিয়ে আপনারা কি আশার আলো দেখছেন? বেশ কিছু পরপর এমনি জয়েনিংও হয়েছে, আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, হচ্ছে, আগামীকালও আছে, আগামী দিনেও আছে। যাই হোক, সেগুলো তো আগামী দিনে বোঝা যাবে। কিন্তু যে আলোচনাটা হচ্ছিল গিয়ে তৃণমূলের লোকেদের কেন পথ ছেড়ে চলে যেতে হচ্ছে, দেখুন, এটা যতটা না পশ্চিমবঙ্গ সরকারের জন্য হচ্ছে, এটা তাদের পুরো ইন্টারনাল যে প্রবলেমগুলো হচ্ছে তার জন্য হচ্ছে। কেননা তাদের আশেপাশের যে লোকজনগুলো যাদের নিয়ে, কেননা তারা যেভাবে তারা চালিয়েছেন এই পুরসভাগুলো, তারা একটা ককাস তৈরি করেছেন। আজকে সেই ককাসগুলো ভেঙে গেছে। আজকে তারা তাদের যে অ্যাক্সেসিবিলিটি টু দি পাবলিক, সেটা তাদের ছিল না। তাদের যে যোগসূত্র যেগুলো রক্ষা করতো, তারা সব হাওয়া হয়ে গেছে। ফলে আজকে এই জিনিসটা হচ্ছে, নাহলে এত তাড়াতাড়ি এই জিনিস হয় না। আমি সেই জন্যই বলেছি যে পচনটা শুরু হয়েছে, এর কিন্তু উল্টো দিক আসতে পারে না। সময় একদম শেষ। চার্লসদাকে একটা জিনিস বলি, চার্লসদা মাফিয়ারাজ বলবো, হয়তো মানে কিছুটা হয়তো সেটা সত্যি হতে পারে যদি তদন্ত আগে কন্ট্রোল করা যেত না। আজকে যারা যারা অ্যারেস্ট হচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তো আজকের নয়, মূল্যায়ন হবে যেত হয়তো, কিন্তু অভিযোগ তো মানুষ করছে, বিজেপি তো করছে না। যখন হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি করে, অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 টাকার দুর্নীতি, কোটি টাকার দুর্নীতি প্রধানমন্ত্রী করেন, তারপরেও তাদেরকে নিতে হয়। সেটা কি মানে সেটা কোন ইয়েতে পড়ে? সেটা কি ক্রিমিনালিটি, ক্রিমিনাল গ্যাং, সেটা ককাস না? সেটা 10 সেকেন্ড রিপ্লাই দেখুন। আর যাই হোক, ককাস, আর যাই হোক, ডিসঅনেস্টি, এসব তৃণমূলের মুখে শোভা পায় না। বিজেপির মুখে পায়, তৃণমূলের মুখে, বিজেপির মুখে পায় আসবে। না না, নারদা আপনারই অভিযোগ থাকুন। না না, নারদা আপনাদেরই অভিযোগ। সংসদেও তৃণমূলের জন্য আশঙ্কার কালো মেঘ। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।